আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কেয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারটির টপিক AWS DevOps Essential। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসাবে আছেন মহিউদ্দিন দেওয়ান ভাইয়া, হু ইজ ওয়ার্কিং অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার অ্যাট জেনওয়েব টু লিমিটেড। আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা কেউ আপনাদের অডিও বা ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনাদের সকল ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমি আর দেরি না করে দেওয়ান ভাইকে রিকোয়েস্ট করবো ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সামিন ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু আমরা অলরেডি শুরু করতেছি, তার আগে আমি কিছুটা ইন্ট্রোডিউস করে নিই নিজেকে। সরি, বেসিক্যালি আসলে ওয়েবিনার তো অনেক বড় একটা বিষয়। আমরা বর্তমানে ফার্স্টে কিছুক্ষণ ওয়েবিনারের আগে নিজেকে ইন্ট্রোডিউস করে নিই। এন্ড আজকের যে টপিক AWS DevOps Essential, সো সেই টপিকটা নিয়ে আসলে আমরা আলোচনা করবো। গল্প করবো যে কি কি হয় AWS এন্ড DevOps নিয়ে আমাদের লাইফে, আমাদের ওয়ার্কিং কালচারে। তো এর আগে আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করে নিই। আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি 2021 সাল থেকে। এন্ড এর আগে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছিলাম। তো যেহেতু ডেভঅপস ইঞ্জিনিয়ার এন্ড সিস্টেম ইঞ্জিনিয়ার কিভাবে আসলাম সেই জিনিসটা নিয়ে আসলে একটু আলোচনা করে নিই। সর্বপ্রথম যখন আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, তবে সবার জন্য আশা করি আমার স্ক্রিনটা ভিজিবল সবার কাছে। সো আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড শেয়ার করেছি। আহ, তো ফার্স্টের দিকে এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আসলে সিস্টেম ইঞ্জিনিয়ার থেকে ডেভঅপস ইঞ্জিনিয়ার আসা কিভাবে। তো অনেকেই আসলে ডেভঅপস ফিল্ডটার মধ্যে ইন্টারেস্টেড ফিল করেন যে আসবেন, এর জন্যই হয়তোবা এরকম সেমিনার বা ওয়েবিনার গুলোতে জয়েন করেন। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো জানাটা আসলে বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকের জন্য। সো এই লাইফের যখন কেরিয়ার অবজেক্টিভটা সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে শুরু করেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ অনেক কিছু আছে যা অটোমেটিক না। আপনাকে যেমন দেখা যাচ্ছে যে ডেভেলপার কোড করে কোডটা দিচ্ছে, আপনাকে সার্ভার রেডি করতে হচ্ছে, ওই সার্ভারে আবার জিনিসটা ডিপ্লয় করতে হচ্ছে, সবকিছু ম্যানুয়াল প্রসেসে। তো ওই সময় মাথার মধ্যে আসে, আচ্ছা ঠিক আছে, ম্যানুয়াল প্রসেসটার পাশাপাশি আর কি ইউজ করা যায়। তখনই আসলে ডেভঅপসটা নিয়ে লার্নিং শুরু হয়, ডেভঅপস এর জার্নিটা শুরু করি। সো যেহেতু ওই সময় থেকে জার্নিটা শুরু, সো ওই জিনিসটার প্রেক্ষাপট থেকেই আসলে ডেভঅপস লার্নিং শুরু হয়। এন্ড প্রথমে আমাদের আজকে যে স্লাইড, সেটা হচ্ছে ডেভঅপস এর বেসিক বা ডেভঅপস এন্ড হোয়াট ইজ ডেভঅপস। আমি যদি হোয়াট ইজ ডেভঅপস বলি, ডেভঅপসটা অলরেডি আমরা মোটামুটি সবাই জানি যে ডেভঅপসটা আসলে কি বা ডেভঅপস কোথা থেকে আসছে। সংজ্ঞা আমরা সবাই জানি, কিন্তু আমার কাছে ডেভঅপসটা আসলে কি? আমার কাছে ডেভঅপসটা হচ্ছে যে ডেভঅপস মেনলি এফিসিয়েন্সি, যা আপনার প্রোডাকশন গ্রেডে অনেক এফিসিয়েন্ট ওয়েতে আমরা কিভাবে ডিপ্লয়মেন্ট চালাইতে পারি বা ডিপ্লয়মেন্ট করতে পারি, বা কিভাবে একটা প্রসেস ওয়েতে আমরা আগাইতে পারি, সেই জিনিসটা আমাদেরকে দেয় বিভিন্ন টুলস এর মাধ্যমে। তো ডেভঅপসটা হচ্ছে একটা অ্যাক্রোনিম, শর্ট এন্ড অ্যাক্রোনিম, যার অ্যাক্রোনিমটা হচ্ছে ডেভেলপমেন্ট আর অপারেশন থেকে আসছে। যেমন এখানে আমি অলরেডি লেখছি বা অ্যাড করছি, এগুলো সবই গুগল থেকে নেওয়া। তো এখানে আমি অলরেডি অ্যাড করছি, উই অল নো DevOps is a short and acronym of development and operations. So development আর অপারেশনের কোলাবোরেশনটাই হচ্ছে DevOps. DevOps cultural and collaborative philosophy and set of practice that aims to integrate software development and operation processes, leading to faster and more reliable software delivery. বেসিক্যালি ওই যে আমি যে গল্পটা শেয়ার করলাম, যে যখন সিস্টেম ইঞ্জিনিয়ার থেকে কাজ শুরু করেছিলাম, সিস্টেম ইঞ্জিনিয়ার থেকে যখন ডেভঅপসে আসি, তখন আমার কাছে মনে হয়েছে এই লাইফ সাইকেলটাকে কিভাবে, এই যে ডেভেলপমেন্ট বা ডিপ্লয়মেন্টের যে একটা প্রেশার থাকে অপারেশন টিমের উপর, এই জিনিসটাকে আমরা কিভাবে হেল্প অটোমেট করে আরো সহজ করতে পারি। তো তখন থেকেই এই ডেভঅপস এর জিনিসটা আমার মাথার মধ্যে আসে। ডেভঅপস এর এই এই পার্টটা আমি জানতে পারি। সো এই ডেভঅপস এর ফিলোসফি আর মেথোডোলজি, দুইটা জিনিস হচ্ছে ডিফারেন্ট। ফিলোসফি হচ্ছে আপনার নলেজ বা আমরা যেটাকে বলি দর্শন, ভাবনা, চিন্তা। আর মেথোডোলজি হচ্ছে কালেকশন অফ টুলস এর মাধ্যমে ওই ফিলোসফিটাকে ইন্টিগ্রেট করা। সো ডেভঅপস বেসিক্যালি
একটা মেথড ফিলোসফি যা আমাদেরকে এই প্রোডাকশনের কাজ বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড অপারেশন প্রসেসটাকে ফাস্টার করে এবং রিলায়েবল করে দেয়। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি বলা হয় যখন আমরা এই টুলস গুলাকে ইন্টিগ্রেট করে এই ডেভঅপসটাকে সামনে নিয়ে আসি। লাইক আপনারা নিচের যে ইয়াটা দেখতে পারতেছেন, sorry, নিচের যে অপশনটা দেখতে পারতেছেন যে ডেভঅপস এর কিছু লাইফ সাইকেল আছে। লাইফ সাইকেলটা কি, আমরা ধরেন একটা প্রজেক্ট বা ক্লায়েন্ট যখন একটা আইডিয়া দেয় একটা কোম্পানির কাছে যে আমি এরকম একটা অ্যাপ্লিকেশন বানাবো, অ্যাপ্লিকেশন বানানোর জন্য কি কি করা লাগতে পারে, তো সে তো আমাদেরকে একটা আইডিয়া দেয়। ওই আইডিয়ার উপর বেসিস করে মানে বেস করে আমরা ওই প্রোডাক্টটা ক্রিয়েট করা শুরু করি। প্রোডাক্টটা যখন আমরা ক্রিয়েট করা শুরু করি তখন আমাদেরকে বিভিন্ন রকম স্টেপ ফলো করতে হয়। লাইক ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলোকে ছোট ছোট আকারে ভাগ করা। ওই ভাগ করার কাজটা ধরেন এই প্ল্যানিং স্টেজে হয়। তারপর কি করে, এই যে ছোট ছোট অংশে ভাগ করলাম এই ভাগগুলোকে কোডে রূপান্তরিত করা হয়, মানে অ্যাপ্লিকেশন বানানো শুরু হয়। এই কোডে রূপান্তরিত করাটাই এই কোড ফেজের কাজ। তারপর কোড তো শুধু শুধু হয় না, অনেক এখানে ডেভেলপার আছে তারা জানে হয়তো বা যে জাভাতে যদি আমরা করি ওই জাভাটাকে বিল্ড করা লাগে, বা অনেকে কন্টেনার ইমেজ বিল্ড করা লাগে। তো এই সকল ক্ষেত্রে বিল্ড স্টেজের কাজটা হয়। এন্ড কাজ করার পরে সাথে সাথে কিন্তু জিনিসটা শেষ না, বিল্ডের পরে আমাকে ওই বিলটা কি স্বয়ংসম্পূর্ণ কিনা বা বিলটা কি আসলে কাজ করতেছে কিনা এই জিনিসটাকে আমরা টেস্ট করি। টেস্টের ফেজের মধ্যে আমাদের ওই জিনিসটা হয়। তারপর কি, ডেভেলপার কিন্তু এই কাজগুলো করছে, তারপর আমাদের আসে অপারেশন পার্টে। ডেভেলপার যখন আমাদেরকে বলতো যে, আমি একবারে সিস্টেম ইঞ্জিনিয়ার এন্ড থেকে বলতেছি, যখন আমাকে ডেভেলপার বলতো ভাই আমাদের টেস্টিং শেষ, এখন আপনি কি করবেন, এটা রিলিজ করে দেন বা এটা এখন প্রোডাকশন গ্রেডে ইয়া করে দেন, ডিপ্লয় করে দেন, তখন আমাকে ম্যানুয়ালি জিনিসটা ডিপ্লয় করা লাগতো। ওই রিলিজের পোর্শনটা হচ্ছে ইয়াতে অপারেশন পার্টের মধ্যে আমাদের চলে। তারপর আমি ওইটাকে ধরেন, আমাদের তো অন প্রিমাইস সার্ভার থাকে অথবা ক্লাউড সার্ভার থাকে, যেগুলো নিয়ে আমরা একটু পরে আলো আলোচনা করবো। তো ওই অন প্রিমাইস সার্ভার অথবা ক্লাউড সার্ভারে আমাদেরকে জিনিসটা অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করা লাগে। এন্ড অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করা কি শেষ না, ডিপ্লয় করাটা শেষ না, অ্যাপ্লিকেশন স্কেলিং করা, লগ লগ বেশি হয়ে যাচ্ছে নাকি, সার্ভারের সবকিছু ঠিকঠাক আছে নাকি, এইসব জিনিসও মনিটরিং করতে হয়, আবার অপারেটর করতে হয়। অপারেট আর মনিটরিং এর মধ্যে ডিফারেন্সটা কি, অপারেটর হচ্ছে আপনার মাঝে মাঝে ধরেন স্কেল করতে হয় সার্ভার, তারপর ধরেন ইনক্রিজ করতে হয় বিভিন্ন রকমের র্যাম, অথবা আমাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস অ্যাড করা লাগতে পারে। তো ওই স্টেপটা হচ্ছে অপারেশনের মধ্যে পড়ে। লাস্টে যে জিনিসটা আছে মনিটরিং, আমাদের সবকিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা, আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন ঠিক মতো রানিং আছে কিনা, অ্যাপ্লিকেশন থেকে ঠিকভাবে আমরা সাপোর্ট পাচ্ছি কিনা, এন্ড এছাড়াও আমার সার্ভার ঠিক মতো রানিং আছে কিনা বা সার্ভার ঠিক মতো চলতেছে কিনা, এই জিনিসগুলো আমাকে মনিটরিং করতে হয়। সো এই যে টোটাল প্রসেসটা মিলাইয়ে আসে ডেভঅপস। এন্ড এই প্রত্যেকটা স্টেজে আমরা কোনো না কোনো টুলস এন্ড টেকনোলজি ইউজ করে আমাদের মানে দৈনন্দিন জীবনের কাজটাকে আরো ইজি করে ফেলছি। এই ইজি করার এই টুলস গুলোই বলা হয় হচ্ছে যে মেথোডোলজি, which improves the collaboration between developer and operation team using various tools and technologies। মানে various tools and technologies ইউজ করে আমরা এই কাজগুলোকে অনেক ইজি করে ফেলছি, ডিপেন্ডেন্সি গুলো অনেক কমায় ফেলছি, এন্ড খুব ফাস্টার ভাবে আমরা জিনিসটা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারতেছি। তো আশা করি ডেভঅপস এর কনসেপ্টটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার, যে ডেভঅপসটা হচ্ছে ডেভেলপমেন্ট আর অপারেশনের সংমিশ্রণে হয়, কিন্তু ডেভঅপস এর বেসিক্যালি অনেকগুলো টুলস এন্ড টেকনোলজিস আমরা ইউজ করি যার মাধ্যমে সবকিছু অটোমেটিক্যালি হয় ফাস্টার ওয়েতে। আমরা আগের যে ডিপেন্ডেন্সি গুলা ফেস করতাম ওই ডিপেন্ডেন্সি গুলো কাটায় খুব সহজ ওয়েতে আমরা জিনিসগুলোকে এখন ডেলিভার করতে পারতেছি। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি প্রত্যেকটা স্টেজে আমরা কিরকম টাইপের টুলস এন্ড টেকনোলজি ইউজ করবো। আহ এখানে আমি একটু বলে নিই, আজকের সেশনটা যেহেতু আমরা সবাই অ্যাটেন্ড করছি, তো কিছু না কিছু শেখার জন্য আমরা অ্যাটেন্ড করছি, তো আমি এখানে একটা ছোট ডেমো রাখছি যাতে করে আমরা কিছু হলেও এখান থেকে শিখে যেতে পারি। তো আমি এই প্রত্যেকটা ফেজ কিভাবে হয় এগুলো ডিক্লেয়ার করার পর একটা ছোট ডিপ্লয়মেন্ট ডেমো দেখাবো এডব্লিউএস এর সাথে, যেহেতু আমাদের বলা হয়েছে যে আমাদের আজকের টপিকটা হচ্ছে এডব্লিউএস ডেভঅপস এসেনশিয়াল। সো আমি যদি এখানে দেখাই যে প্ল্যানিং এ আমি কোন রকমের টুলস এন্ড টেকনোলজি ইউজ করি, লাইক ধরেন আপনার ক্লায়েন্ট
আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিল, রিকোয়ারমেন্ট গুলো তো আপনাকে আর মুখে বললে আপনি সেটা রাখতে পারবেন না। আপনি কোথাও না কোথাও সেটাকে রিটেন অবস্থায় রাখবেন বা ভাগ করে ছোট ছোট অংশে রাখবেন। সেই ভাগটা করাটাই হচ্ছে প্ল্যানিং এর মধ্যে পড়ে। আর এই ভাগটার জন্য আমরা লাইক গুগল এক্সেল শিটেও করতে পারি। আমরা বিভিন্ন রকম থার্ড পার্টি টুলস আছে, লাইক জিরা আছে, রেডমাইন আছে, ওইখানেও আমরা ছোট ছোট আকারে টাস্ক আকারে ভাগ করে ক্রিয়েট করে রাখতে পারি। এক একটা টাস্ক আমরা কোডে এক্সিকিউট করতে পারি। কোডের জন্য আমরা কি ইউজ করি, ভার্সন কন্ট্রোল সিস্টেম লাইক গিটহাব ইউজ করতে পারি। তারপর এডব্লিউএস এর ডেভঅপস এর ডেভেলপার একটা টুলস আছে যেটা হচ্ছে কোড কমিট, সেটা আমরা ইউজ করতে পারি। বিল্ডের ক্ষেত্রে লাইক ওয়ার্প ইউজ করা হয়, সিএনসি এর একটা প্রোডাক্ট হচ্ছে ওয়ার্প। বা যদি জাভা অ্যাপ্লিকেশন ইউজ করি তাহলে আমরা মেভেন বিল্ড করতে পারি। তারপর দেখেন টেস্টিং এর ক্ষেত্রে আমরা কোডকে টেস্ট করে অটোমেটিক্যালি বার করতে পারি যে কোডের মধ্যে কোনো ভালনারেবিলিটিস আছে নাকি, কোনো বাগ আছে নাকি। এগুলো আমরা কিসের মাধ্যমে করতে পারি, সেলেনিয়াম টুলস আছে, পাই টেস্ট আছে, রোবট ফ্রেমওয়ার্ক আছে। এগুলো যখন আমরা আমাদের অটোমেশন টুলের মধ্যে ইন্টিগ্রেট করব তখন অটোমেটিক্যালি কোডটার মধ্যে কোনো ভালনারেবিলিটিস অথবা বাগ আছে নাকি সেই জিনিসটা আমাদেরকে বের করে দিবে। তারপরে আসে কোডটা যখন টেস্টিং সম্পূর্ণ করবে, কার মাধ্যমে সম্পূর্ণ করবে, তখন আবার রিলিজে চলে যাবে। রিলিজটা আমরা কিভাবে করব, রিলিজটা আমরা জেনকিন্স অথবা গিটল্যাব সিআই এর মাধ্যমে করতে পারি। লাইক আমার সব কিছুই অটোমেটিক্যালি হবে এই স্টেজের পরে, কোড করার পর থেকে সবকিছু অটোমেটিক্যালি হবে জেনকিন্স এর থ্রুতে। এই যে কোডটা যে হইলো, এটা তো আমাকে কোনো না কোনো সার্ভার বা কোথাও না কোথাও ডিপ্লয় করতে হবে। হয় সেটা অন প্রিমাইস সার্ভিস সার্ভার হইতে পারে যেটা আপনার কোনো অফিসে থাকবে, অথবা সার্ভার স্টেশনে থাকবে আপনার অফিসের, যেখানে আপনাকে সার্ভার বানাতে হবে, সার্ভার কনফিগার করতে হবে, নেটওয়ার্কিং কনফিগার করতে হবে, সবকিছু করে ওই সার্ভারের মধ্যে আমরা ডিপ্লয় করতে পারি। তো ডিপ্লয়ের জন্য আমরা ডকার বা কন্টেনারাইজ ইউজ করতে পারি, যেটার মাধ্যমে কন্টেনারের মাধ্যমে আমার অ্যাপ্লিকেশনটা রানিং থাকবে। আবার যদি অন প্রিমাইস না হয় আমি ক্লাউড সার্ভিসও ইউজ করতে পারি, লাইক এডব্লিউএস ইউজ করতে পারি। তারপর অপারেটরের ক্ষেত্রে যে জিনিসটা বললাম যে এই যে সার্ভার ক্রিয়েট করা বা অন প্রিমাইস সার্ভার গুলো ম্যানেজ করা, আনসিবলের মাধ্যমে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল আনসিবল একটা, যেমন এই টুলটার মাধ্যমে আমরা মাল্টিপল সার্ভার একটা ওয়ান্স আমরা সবগুলো সার্ভারে ডিপ্লয় করতে পারবো। সিমিলার সফটওয়্যার বা প্যাকেজ আমাদের যা দরকার হবে আমি এই টুলস এর মাধ্যমে ডিপ্লয় করতে পারবো। টেরাফর্মের মাধ্যমে আমি এডব্লিউএস এর বিভিন্ন সার্ভিস প্রভিশন করতে পারবো। কুবারনেটিস এর মাধ্যমে আমি যদি কন্টেনারাইজ অ্যাপ্লিকেশন হয়, যদি আমি কুবারনেটিস ইউজ করি তাহলে সেটা অটোমেটিক্যালি স্কেল আপ স্কেল ডাউন করতে পারবো। ওপেন শিফট ইউজ করা যাইতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। ক্লায়েন্ট আপনার কাছে কি চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আসলে আমরা এই কাজগুলো করে থাকি বা এই টুলস গুলো সিলেক্ট করে থাকি। তারপর আসি মনিটরিং এর ক্ষেত্রে। আমি যে কথাটা বললাম যে ডিপ্লয়মেন্ট হয়ে গেলে বা ডিপ্লয়মেন্ট শেষ হলে আমাদেরকে কি করতে হয়, যে মনিটর করতে হয় যে আমাদের সবকিছু ঠিক মতো আছে নাকি, সার্ভার ঠিক মতো রানিং আছে নাকি, কতটুকু র্যাম ইউজ হচ্ছে, কতটুকু সিপিইউ ইউজ হচ্ছে, অ্যাপ্লিকেশনের এপিআই ঠিক মতো কাজ করতেছে নাকি। এই সব কিছুর জন্য আমরা মনিটরিং টুলস ইউজ করতে পারি। আগে আমরা কি করতাম, আগে আমরা লগ রেগুলার প্র্যাকটিস মানে করতাম, রিড করতাম লগ থেকে থেকে পড়ে পড়ে বের করতে হতো। কিন্তু এখন মনিটরিং টুলস গুলা থেকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে কোথায় কোন রকমের প্রবলেম হচ্ছে, ইরর আছে নাকি ইরর নাই, সবকিছুই আমরা এখন মনিটরিং টুলস এর মাধ্যমে বের করতে পারি। এই টোটাল প্রসেসটাই কিন্তু ডেভঅপস। দেখেন একটা পুরা সিস্টেমটা, যেমন আমার কাছে ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্টটা দিল আমি কোড করা শুরু করলাম, আগে ভাগ করলাম, ভাগ করার পরে কোড করা শুরু করলাম। এরপরে আগে কি হইতো, ডেভেলপার কোড করেই অপারেশন টিমকে বলতো আমার কোড করা শেষ, তুমি এখন ডিপ্লয় করো। তো আমরা ডিপ্লয়মেন্টে যেতাম, ডিপ্লয়মেন্টে ইরর থাকলে আবার ডেভেলপারের কাছে যেতাম, ডেভেলপার আবার কোড ফিক্স করে আমাদেরকে আবার দিত। এইভাবে একটা লং ওয়েতে চলতো। কিন্তু এখন যখন জিনিসটা অটোমেটিক হয়ে গেছে আমাদের কিন্তু এখানে খুব কম পরিশ্রম দেওয়া লাগতেছে, and খুব তাড়াতাড়ি আমরা জিনিসটাকে মানে ডেলিভার করতে পারতেছি। সো এখানে প্রত্যেকটা স্টেপ সম্পর্কে হালকা একটু বললাম। আই হোপ এখানে কারো কোনো প্রবলেম নেই। আমি লাস্টে একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, যদি কারো কোনো কোশ্চেন থাকে ওখানে আমাকে কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ডেভঅপস এর বেনিফিট। তাহলে আমরা এটা কি দেখলাম যে আগে যখন সিস্টেম ইঞ্জিনিয়ার ছিলাম কি কি প্রবলেম ফেস করতাম, যে অনেক লেন্দি হইতো প্রসেস গুলো। তারপর যদি কোনো ফেইলার হইতো ওটা ফিক্স করতে অনেক সময় লাগতো।
তারপর স্কেল করাটা অনেক ডিফিকাল্ট ছিল। তো এই সব কিছুই ডেভঅপসে অনেক তাড়াতাড়ি করা যায়। ডেভঅপস এর টুলস এন্ড টেকনোলজি ইউজ করে আপনি খুব তাড়াতাড়ি কি করতে পারবেন, ডেলিভার করতে পারবেন। ইউজার এক্সপিরিয়েন্সও অনেক ভালো থাকে, এফিসিয়েন্সিও অনেক, কারণ হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি করতে পারতেছেন, ফেইলারও আপনার খুব কম থাকবে, কারণ ফেইলার থাকলে আপনি সাথে সাথে সেটা রিসলভ করতে পারতেছেন। কোয়ালিটির ক্ষেত্রে খুব ভালো কোয়ালিটি মেনটেন করতে পারতেছেন, প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে আগের মতো খুব বেশি সময় লাগতেছে না, খুব তাড়াতাড়ি করতে পারতেছেন। আর কস্ট সেভিংস এর বিষয়টা, যখন আপনার একটা সফটওয়্যার বানাইতে অনেক বেশি সময় লাগবে তখন কিন্তু আপনার কস্টিংটাও বেড়ে যাবে, কিন্তু যখন আপনার একটা সফটওয়্যার বানাইতে সময় কম লাগবে তখন আস্তে আস্তে কস্টিংও কম হবে। তো এই কস্ট সেভিংসটাও কিন্তু এই ডেভঅপস এর মাধ্যমে হচ্ছে, কারণ আমাদের এখন খুব বেশি সময় প্রয়োজন হচ্ছে না একটা জিনিস ডেলিভার করতে। ডেভঅপস অনেকটা শ্রিঙ্ক করে দিচ্ছে, অনেকটা ছোট করে দিচ্ছে প্রসেসটাকে। তো আমি খুব তাড়াতাড়ি জিনিসটাকে ডেলিভার করতে পারতেছি, আবার স্টেবিলিটিও আছে। স্টেবিলিটি আছে কিভাবে, যদি কোনো ভাবে আমার অ্যাপ্লিকেশনটা ডাউন হয় তখন অটোমেটিক্যালি ওই অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করে দেয়। বিভিন্ন টুলস এন্ড টেকনোলজি ইউজ করে আমরা অ্যাপ্লিকেশনটা ডিপ্লয়মেন্ট এমন ভাবে ডিজাইন করতে পারি যাতে করে ফেইলার অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট অটোমেটিক্যালি আগের জায়গায় চলে যেতে পারে, অথবা যদি ইউজার বেশি আসে অটোমেটিক্যালি স্কেল করে আমার ইউজারকে প্রপার দিতে পারে, সাপোর্ট দিতে পারে। কস্ট সেভিংস এর ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, আমরা এখন ক্লাউড সার্ভিসের সাথে সবাই, ক্লাউড কম্পিউটিং এর সাথে সবাই জানি। তো এডব্লিউএস আছে, মার্কেটে অন্যান্য ক্লাউড প্রোভাইডার আছে যারা সার্ভিস প্রোভাইড করতেছে। আপনাকে এখন কিন্তু সার্ভার কিনে ইউজ করতে হচ্ছে না, আপনি চাইলেই ক্লাউড থেকে সার্ভিস গুলা ইউজ করতে পারতেছেন। সার্ভিস গুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনার অন প্রিমাইস কোনো রুম লাগতেছে না, সার্ভার লাগতেছে না, কোনো মেন মানে ডেডিকেটেড পার্সন এগুলোকে টেক কেয়ার করার জন্য লাগতেছে না। সো এই সকল ক্ষেত্রে কিন্তু আমার, যখন আমি ডেভঅপস এর সবকিছু ইউজ করতেছি প্রপার ভাবে, আমার কিন্তু কস্ট সেভিংস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট পর্যন্ত। এরপরে কি, এরপরে যেহেতু আমরা এডব্লিউএস নিয়ে আজকে কিছুটা জানবো, একদিনের ওয়েবিনারে আসলে তো সবকিছু দেওয়া সম্ভব না, আমি যতটুকু পারি বা যে টপিকটা আছে আমার, আমি যতটুকু সম্ভব ট্রাই করব ততটুকু কভার করার। তো এডব্লিউএস টা কি, এই যে একটু আগে আমি বললাম যে আগে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে দেখা যেত পুরো সার্ভারটা কনফিগার করা লাগতো। লাইক আপনাকে ক্লায়েন্ট কোন একটা প্রজেক্ট দিছে, ক্লায়েন্ট প্রজেক্ট দেওয়ার পরে আমরা কি করতাম, ওই প্রজেক্টটা কোথায় ডিপ্লয়মেন্ট যাবে। সাপোজ ধরি যদি বাংলাদেশের গভর্নমেন্ট কোনো প্রজেক্ট হয় তাহলে আমাদেরকে গভর্নমেন্ট অফিসে সার্ভার প্রোভাইড করতো, ওই সার্ভার কনফিগারেশন করা লাগতো, সার্ভারের রিকোয়ারমেন্ট দেওয়া লাগতো কিরকম হবে না হবে সবকিছু দেওয়ার পরে, ওইটা কনফিগার করার পরে ওইখানে আমরা অ্যাপ্লিকেশন ডিপ্লয় দিতাম। কিন্তু এখন এডব্লিউএস বা বিভিন্ন ক্লাউড প্রোভাইডার আছে যারা আসলে কি করতেছে, আমাদেরকে মেশিন গুলা বা সার্ভিস গুলা প্রোভাইড করতেছে। এর জন্য আমাদেরকে কোনো সার্ভার মেনটেন করা লাগতেছে না, কিনা লাগতেছে না, আমি ওদের কাছে সার্ভিসের রিকোয়েস্ট করতেছি, ওরা আমাকে সার্ভিস গুলা দিবে, আমি অ্যাজ পার আমার নিড আমি সার্ভিস গুলা ইউজ করব, এন্ড ওই অনুযায়ী আমি তাদেরকে পেমেন্ট দিব। এন্ড পেমেন্ট হইলে মানে সার্ভিস ইউজ করা শেষ হলে আমি চাইলে বন্ধ করে দিলে আমার এখানে আর কোনো পেমেন্ট যাচ্ছে না। তো এটা আমার কস্ট সেভিংস করতেছে। তো এখানে এগুলাই বলা আছে আসলে, AWS is a cloud provider which provides us with servers and services that we can use on demand and scale easily. AWS এর সার্ভিস গুলো লাইক আপনি কি চাইলেই পারবেন যে আপনার সার্ভার রুমে যে সার্ভারটা আছে ওইটাকে ধরেন 8 জিবির একটা সার্ভার, ধরেন আপনি 32 জিবি র্যামের একটা সার্ভার নিয়েছেন, কিন্তু আপনি কেনার পরে আপনি দেখতেছেন আপনার 64 জিবির একটা র্যাম লাগবে বা 128 জিবির একটা র্যাম লাগবে, সাপোজ কথার কথা। তো এটাই তো ইজি না, আপনাকে আবার র্যামটা বাই করতে হবে, এনে লাগাইতে হবে, তারপর আপনাকে আবার কনফিগার করতে হবে, কাজ করতে হবে অনেক কিছু। কিন্তু আপনি চাইলেই এডব্লিউএস এর বিভিন্ন যে সার্ভিস আছে বা আমাদের যে মেশিন আছে মেশিন গুলার এই জিনিসগুলো আমি ইজিলি আপডেট করতে পারি, স্কেল করতে পারি, র্যাম বাড়াইতে পারি, কমাইতে পারি, বিভিন্ন সাইজের মেশিন আমরা ইউজ করতে পারি। তো এই Amazon Web Service offers a broad set of global compute-based products on demand available in second with pay-as-you-go pricing and other packages. তো অনেক কিছুই আসলে AWS আমাদেরকে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করতেছে, লাইক সার্ভার প্রোভাইড করে, নেটওয়ার্কিং প্রোভাইড করে, আমি কিভাবে ওটা নেটওয়ার্কিং সাজাইতে চাই ওই নেটওয়ার্কিংটা প্রোভাইড করে, রাউটিং কিভাবে করতে চাই সেটা প্রোভাইড করে, ডাটাবেস ওদের নিজস্ব মানে ডাটাবেস ইউজ করতে পারি যা অলরেডি আছে সার্ভিস আকারে, আমাকে আলাদাভাবে মেশিনের মধ্যে
ডাটাবেস ইনস্টল কনফিগার করা লাগতেছে না, আমি জাস্ট ওদেরকে প্যারামিটার গুলো দিলে ওরা আমাকে ওই অনুযায়ী সার্ভিসটা প্রোভাইড করতে পারবে। তো এরকম অনেক সুযোগ সুবিধা আসলে আমরা অন প্রিমিস ভার্সেস এডব্লিউএস এ চিন্তা করলে পাই। লাইক ফ্লেক্সিবিলিটি আছে, কস্ট ইফেক্টিভ, সিকিউর, এক্সপিরিয়েন্স, স্কেলেবল এন্ড ইলাস্টিক, যে কথাগুলো আমি বললাম, যে আমি চাইলে সার্ভিসের সার্ভারের র্যাম বাড়াতে পারবো না, আমি চাইলেই চাইলেই সার্ভারটা বন্ধ করে দিয়ে আমার কস্ট এফেক্টিভনেস আনতে পারবো না, কারণ আমি অলরেডি বাই করে ফেলছি। কিন্তু আমি এডব্লিউএস এ কিন্তু এই জিনিসগুলো পাচ্ছি। তো অনেক বড় বড় অর্গানাইজেশনাল বড় বড় অ্যাপ্লিকেশন আছে যা এডব্লিউএস এর রানিং আছে, এডব্লিউএস এর মাধ্যমে চলতেছে, সার্ভিস ইউজ করে চলতেছে। লাইক আপনারা নেটফ্লিক্স অনেকেই ইউজ করেন, নেটফ্লিক্স পুরোটাই হোস্টেড আছে এডব্লিউএস এ। তারপর অ্যামাজন ডট কম যে মার্কেট প্লেসটা আছে এটাও পুরোটা হোস্টেড আছে এডব্লিউএস এ। তো অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় অ্যাপ্লিকেশন তারা তাদের ক্লাউডে ম্যানেজ করতেছে, এডব্লিউএস ক্লাউডে ম্যানেজ করতেছে। তো ক্লাউড মার্কেট শেয়ার যদি আমি চিন্তা করি 2024 সালের Q3 মানে লাস্টের দিকের কোয়ার্টারে পর্যন্ত এডব্লিউএস সব থেকে হাইয়েস্ট ইউজ করতেছে। এন্ড আমার বিগত 3-4 বছরের এক্সপিরিয়েন্স আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়ে দেখি যে এডব্লিউএস টা বেশি ইউজ হয় অন্যান্য ক্লাউডের থেকে। ইউজ হয় না যে এরকম না, অন্যান্য ক্লাউডও অনেকটা ইউজ হয়, কিন্তু তার থেকে আমার দেখা যাচ্ছে যে এডব্লিউএস এর ডিমান্ডটা একটু বেশি, সবাই এডব্লিউএস টা একটু বেশি চায়। তো ওই লিডিং অনুযায়ী আমরা দেখতেছি যে এডব্লিউএস আসলে বেশি ইউজ হইতেছে। এটার একটা রেফারেন্স আমি এড করে দিছি যে আমি এটা থেকে পাইছি। পিপিটিটা লাস্টে যদি শেয়ার করে দেয় তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আচ্ছা, এডব্লিউএস যদি আমরা শুরু করতে চাই তাহলে সবার আগে আমাকে কি লাগবে, একটা অ্যাকাউন্ট লাগবে। এডব্লিউএস এ তো বিভিন্ন টাইপের সার্ভিস আছে, and বিভিন্ন ভাবে আমরা এডব্লিউএস এ ইউজ করি। যেমন বেসিক সেটআপ যদি বলি, লাইক কেউ যদি আপনাকে বলে যে আমার একটা 3 টায়ার অ্যাপ্লিকেশন আছে যেটা ফ্রন্ট এন্ড থাকবে, ব্যাক এন্ড থাকবে এবং একটা ডাটাবেস থাকবে, তো ওইটার যদি নর্মাল একটা অ্যাপ্লিকেশন হয় তখন আমরা এডব্লিউএস এর নর্মাল কিছু সার্ভিস ইউজ করতে পারি। লাইক EC2 সার্ভিস আছে, আরডিএস আছে যেটা হচ্ছে ডাটাবেসের জন্য ইউজ হয়, পিপিসি আছে নেটওয়ার্কিং এর জন্য। একটা বড় কনসেপ্ট হচ্ছে এই বিপিসি টা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এডব্লিউএস এর জন্য। তারপর হচ্ছে অটো স্কেলিং এর কাজ কি, যে অ্যাকর্ডিং টু লোড আপনার স্কেল করে আপনার সার্ভারের বাড়ায় দিবে, আহ, সবকিছু বাড়ায় দিবে, লোড ব্যালেন্স করতে পারি মাল্টিপল ইনস্টেন্সের মধ্যে। তো এইভাবে আমি একটা বেসিক যদি সেট আপ চিন্তা করি তাহলেও দেখেন আমরা 6-7টা সার্ভিস এডব্লিউএস এর ইউজ করতে হইতেছে। আমাদের প্রচুর এডব্লিউএস অনেক রকমের সার্ভিস প্রোভাইড করে, তার মধ্যে বেসিক সার্ভিস গুলো হচ্ছে এই এডব্লিউএস এর। এগুলো ইউজ করে আমি একটা বেসিক সেট আপ করে দিতে পারি যার মাধ্যমে আমি অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করতে পারবো। তারপর কি আছে, যদি আমার মাইক্রো সার্ভিস বেস হয় বা আরেকটু মিডিয়াম রেঞ্জের আপনার অ্যাপ্লিকেশন হয় তখন আমরা কন্টেনারাইজেশন করে এডব্লিউএস আর কন্টেনারাইজ সার্ভিস ইউজ করতে পারি। তারপর আমার ইমেজ গুলা রাখার জন্য আমরা কন্টেনার ইসিআর ইউজ করতে পারি, যে কন্টেনারের যে ইমেজ গুলা হবে ডকার ইমেজ গুলা সেটা ম্যানেজ করার জন্য আমরা ইসিআর ইউজ করতে পারি। ডাটাবেজের সার্ভিস ইউজ করতে পারি, ক্যাশিং সার্ভিস ইউজ করতে পারি, মনিটরিং এর জন্য ক্লাউড ওয়াচ ইউজ করতে পারি। এভাবে আমরা বিভিন্ন রকম প্যাকেজের জন্য, লাইক যদি আমার অ্যাপ্লিকেশনটা একটু বড় হয় তখন আমরা আরো বেশি অ্যাডভান্স সার্ভিস গুলা এডব্লিউএস থেকে নিয়ে ইউজ করতে পারি। তারপর ধরেন লার্জ বিজনেসের ক্ষেত্রেও আরো কিছু সার্ভিসেস আমরা ইউজ করতে পারি, লাইক ইকেএস ইউজ করতে পারি, ওদের অরোরা এন্টারপ্রাইজ গ্রেড ডিবি ইউজ করতে পারি, কাফকা ইউজ করতে পারি, ক্লাউড ফ্রন্ট মানে গ্লোবাল সিটিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যেটা ইউজ করতে পারি, সিকিউরিটির জন্য ওয়াফেন শিল্ড ইউজ করতে পারি, S3 ইউজ করতে পারি, অবজেক্ট রাখার জন্য আপনার ফাইলগুলো রাখার জন্য স্টোর করে রাখার জন্য আমরা S3 ইউজ করতে পারি, আইএম কন্ট্রোলার ইউজ করতে পারি বা আইএম ইউজ করতে পারি, যেটার মাধ্যমে আমরা আসলে ইউজার ম্যানেজমেন্ট থেকে রোলস দেওয়া, সার্ভিসের জন্য রোল ক্রিয়েট করা, পলিসি ক্রিয়েট করা, এই কাজগুলো আসলে আইএম এর মাধ্যমে করতে পারি। তো আসলে বিজনেস টু বিজনেস আসলে আমাদের নির্ভর করে আমরা কতগুলো সার্ভিস ইউজ করব। বিভিন্ন রকম বিজনেসের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সার্ভিস ইউজ করি বেসিক্যালি। তো আজকের টপিকটা যেহেতু হচ্ছে আমাদের এডব্লিউএস ডেভঅপস এসেনশিয়াল, তো ডেভেলপার কিছু টুলস আছে এডব্লিউএস এর মধ্যে যা ডেভেলপারও ইউজ করে বা ডেভঅপস এর জন্য আমরা ইউজ করে থাকি, লাইক কোড কমিটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার গিটহাব যেখানে আপনি কোডটা
বা ভার্সন কন্ট্রোল সিস্টেম বলতে পারি আমরা, যেখানে আমি আসলে আমার কোডটাকে স্টোর করে রাখতে পারবো। তো এডব্লিউএস এর কোড কমিট একটা অপশন আছে বা সার্ভিস আছে, যে সার্ভিসে আমরা আসলে কোড গুলো স্টোর করে রাখতে পারি। সার্ভারলেস ফুললি ম্যানেজ বাই এডব্লিউএস। সার্ভারলেস এন্ড ফুললি ম্যানেজ বাই এডব্লিউএস, এখানে আমাদের কোনো কিছুই করা লাগে না, আমরা জাস্ট যাবো, রিপোজিটরি ক্রিয়েট করব এন্ড আমরা কোডটা রাখবো, সবকিছু এডব্লিউএস হ্যান্ডেল করবে। হাইলি অ্যাভেলেবল, ডিউরেবল এন্ড স্কেলেবল, কোনো ইয়া নাই, ওটা 99.99% পর্যন্ত সাপোর্ট দিচ্ছে হাইলি অ্যাভেলেবল। আর ফাইল সাইজের উপরও খুব বেশি লিমিটেশন নাই, আপনি যে কোনো সাইজের ফাইল রাখতে পারবেন, কিন্তু যদি 5 MB বেশি হয় আপনার ফাইল সাইজ, কোড ফাইলের সাইজ, তাহলে S3 তে রেখে কোড কমিট হিসেবে ওটাকে ইউজ করাটা বেটার, এডব্লিউএস এটা রিকমেন্ড করে। আর আমরা যেরকম গিটহাবের সাথে গিট টুলস এর মাধ্যমে, গিট ব্যাশ বা অন্যান্য টুলস এর মাধ্যমে কানেক্ট করতে পারি, ঠিক সেম কোড কমিটও আমরা সেভাবে কাজ করতে পারি। বাট একটা ড্রব্যাক হচ্ছে 2024 সালের পর থেকে কোড কমিটটা এডব্লিউএস আর প্রোভাইড করতেছে না। 2024 সালের আগ পর্যন্ত যারা ইউজ করছে শুধু শুধু তাদের জন্য সার্ভিসটা প্রোভাইড করতেছে। আজকের ডেমোতে তাই আমরা কোড কমিটটা ইউজ না করে গিটহাবটা ইউজ করব, গিটহাব থেকেই কিভাবে কি হবে সবকিছু আমরা সেখানে দেখবো। এরপর আছে কোড পাইপলাইন। কোড পাইপলাইনটা হচ্ছে আপনার সিআইসিডি সার্ভিস। সিআইসিডিটা কি, যে এই একটু আগে যে আমি বললাম যে ডেভেলপার কোডটা পুশ করার পর অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে, ঠিক আছে, এই জিনিসটা, এই যে অটোমেটিক্যালি যে সব জিনিসটা হয়, এই জিনিসটা আসলে কিসের মাধ্যমে হবে? এই জিনিসটা হবে আমার পাইপলাইনের থ্রুতে, যে তুমি এই স্টেজের পরে এই স্টেজ করবা, এই স্টেজের পরে এই স্টেজ করবা, প্রত্যেকটা স্টেপ, লাইক তুমি কোডটা ক্লোন করবা প্রথমে, তারপর কোডটা বিল করবা, বিল করার আগে, বিল করার পরে তুমি যদি ডকার ইমেজ বিল করো, ইমেজের ভালনারেবিলিটি চেক করতে পারবে, কোন স্টেজে চেক করবে, বা কোডের ভালনারেবিলিটি বা বাগ আছে নাকি, কোনো এক্সট্রা ভেরিয়েবল ইউজ হইতেছে নাকি যেগুলো পুরো কোডের ইউজ কেস নাই, এরকম ভাবে আমরা পাইপলাইন সাজাইতে পারি এন্ড স্টেজ গুলা লিখতে পারি, এন্ড স্টেজ গুলা এক্সিকিউশনের পরে আমরা রিলিজ করে দিতে পারি। তো টোটালটাই একটা অটোমেটিক প্রসেসে হইতেছে, আমাকে ম্যানুয়ালি কোড চেক করা লাগতেছে না, কোড বিল্ড করা লাগতেছে না, সবকিছুই অটোমেটিক্যাল ওয়েতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে কোড পাইপলাইন, এডব্লিউএস এর একটা সার্ভিস আছে। এছাড়াও আমি আপনাদের আগে বলছি অনেক থার্ড পার্টি টুলস আছে, লাইক জেনকিন্স, গিটহাব অ্যাকশন, গিটল্যাব। তো এর মাধ্যমে আমরা করি, কিন্তু কোড এডব্লিউএস এর ডেভঅপস এর একটা সার্ভিস হচ্ছে কোড পাইপলাইন, যেখান থেকে আমরা পাইপলাইনটা ক্রিয়েট করতে পারি। তো এর ফিচারটা কি, ভিজুয়াল ওয়ার্কফ্লো, কোনটার পরে কোনটা যাবে, আমরা নিজেদের মতো করে মানে প্রত্যেকটা স্টেজে কি হচ্ছে দেখতে পাবো। তারপর ফ্লেক্সিবিলিটি এন্ড কাস্টমাইজেশন, আমরা স্টেজ গুলা নিজে নিজে ক্রিয়েট করতে পারবো, কোনটার পরে কোনটা হবে নিজেরা লিখতে পারবো, এতে করে আমাদের আর কোনো প্রবলেম হবে না। মাল্টি স্টেজ পাইপলাইন বলতে কি, কোন মানে যেটা বললাম যে একটা স্টেজের পরে একটা স্টেজ হবে, প্রত্যেকটা স্টেজে একটা নির্দিষ্ট কাজ করবে, এই কাজটাই আসলে মাল্টি স্টেজ পাইপলাইন। আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট বলতে, আমরা জাভা দিয়ে যদি ধরি, জাভা যখন একটা বিল্ড করি, সে আমাকে একটা রার ফাইল বা জার ফাইল দেয়, এই ফাইলটাকে আমরা আর্টিফ্যাক্ট আকারে ম্যানেজ করতে পারি, যে কোথায় আমি এই আর্টিফ্যাক্টটা স্টোর করে রাখবো বা কিভাবে স্টোর করে রাখবো, এই জিনিসগুলো টোটালটাই হয় এই পাইপলাইনের থ্রুতে অটোমেটিক্যালি। লাইক আমার কোড ক্লোন করলো, বিল করলো, আর্টিফ্যাক্টটা ম্যানেজ করলো, এন্ড যেখানে যে সার্ভারে ডিপ্লয় দেওয়ার কথা ওই সার্ভারে নিয়ে জিনিসটা ডিপ্লয় করে দিল। এই কাজটা টোটালটাই হয় এই পাইপলাইনের থ্রুতে। এটা একটা এডব্লিউএস এর সার্ভিস। তারপর তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোড ডিপ্লয়। কোড ডিপ্লয়ের কাজটা কি? কোড ডিপ্লয়টা হচ্ছে আমরা যে জিনিসটা বললাম যে আমি আসলে কোথায় ডিপ্লয়মেন্ট করতে চাই, যে আমার তো অনেক রকমের মেশিন আছে, লাইক আমি অন প্রিমাইস মেশিনে ডিপ্লয় করতে পারি, আমি ক্লাউডের EC2 মেশিন, যেটা আমাদের ভার্চুয়াল মেশিন, ওই ভার্চুয়াল মেশিনে আমি ডিপ্লয় করতে পারি, আমি কন্টেনারাইজ আকারে ECS এর মধ্যে ডিপ্লয় করতে পারি, কুবারনেটিস এর আকারে EKS এ ডিপ্লয় করতে পারি। সো কোথায় আমি জিনিসটা ডিপ্লয় দিব, এই কনফিগারেশনটা আসলে কোড ডিপ্লয় পরের স্টেপ, যেটা কোড ডিপ্লয় আমি ম্যানেজ করতে পারি, যে সার্ভার ম্যানেজমেন্ট করে রাখতে পারি, যে কোডটা বিল্ড করার পরে বা কোডটা ভালনারেবিলিটি সবকিছু চেক করার পরে আমি এই সার্ভারে জিনিসটাকে ডিপ্লয় দিব এইভাবে। তারপর যে জিনিসটা
এখানে লেখা আছে অলরেডি কোড ডিপ্লয় হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডিপ্লয় কন্টেন্ট উইদিন দ্য অ্যাপ্লিকেশন দ্যাট ইজ প্রেজেন্ট ইন মেনি লোকেশন। আমরা চাইলে সার্ভিস মানে যদি এডাব্লিউএস ইউজ করে মাল্টিপল মেশিন আমি মাল্টিপল লোকেশনে নিতে পারি, মাল্টিপল মেশিনেই তখন দেখা যাবে কি এট এ টাইম ডিপ্লয় হয়ে যাবে। কোড ডিপ্লয় থ্রুতে আমার প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা ভাবে ঢুকে ডিপ্লয় দেওয়া লাগবে না। Code deploy works with various systems for configuration management, source control, continuous integration, continuous delivery. Like code deploy টাকে আমি তো পাইপলাইনের মাধ্যমে ইন্টিগ্রেট করবো, সো এখানে এই কথাটাই লেখা আছে সোর্স কোড থেকে নিবে, কোন পাইপলাইনটা ইউজ করবে, কিভাবে কি হবে, সবকিছুই কোড ডিপ্লয় থ্রুতে লাস্টে গিয়ে জিনিসটা আমার ডিপ্লয় হবে। আচ্ছা, নেক্সট এর যে স্লাইডটা, এই সিম্পল আর্কিটেকচারটা যদি আমি চিন্তা করি যে আমার কিভাবে এডব্লিউএস এর ডেভঅপস এর এই টুলস গুলো ইউজ করে আমি একটা ডিপ্লয়মেন্ট করতে পারি খুব ইজিলি। লাইক ডেভেলপার আমার কোডটা গিটহাবে পুশ করছে, গিটহাবে যখন পুশ করবে কোড পাইপলাইনটা অটোমেটিক্যালি ট্রিগার হবে। ট্রিগার হয়ে কি করবে, সে তার মতো স্টেজ গুলো ফলো করে কাজ করা শুরু করবে। লাইক যদি কোড স্ক্যান করা হয় কোড স্ক্যান করবে, রার ফাইল পিল করা লাগলে পিল করবে, পিল করার পরে যদি আবার স্ক্যান করতে চাই, লাইক আমরা ডকার ইমেজ রে স্ক্যান করতে পারি, যদি ওই ইমেজ স্ক্যানার বিল করতে চাই বা বিল ফাইলকে স্ক্যান করতে চাই সেটাও আমার এখানে পসিবল। তারপর জিনিসটা কি হবে, টেস্টিং অথবা প্রোডাকশন। এই যে আমি মাল্টিপল সার্ভার ম্যানেজ করতেছি কোড ডিপ্লয়ের থ্রুতে, যে আমার কোথায় ডিপ্লয়মেন্টটা হবে, আমি যদি চাই টেস্টিং এ ডিপ্লয় করতে পারি, আমি যদি চাই প্রোডাকশনে ডিপ্লয় করতে পারি। এইভাবে আসলে আমাদের ডিপ্লয়মেন্ট প্রসেসটা চলবে। তো যেহেতু আমরা টোটাল একটা সিনারিও জানলাম, আমি খুব বেশি এই ইনফরমেটিভ বা ইয়াতে সময় নিচ্ছি না, থিওরিটিক্যাল চ্যাপ্টারে আমি খুব বেশি সময় নিচ্ছি না। একটা ডেমো দেখালে আমার মনে হয় জিনিসটা সবার কাছে অনেক ক্লিয়ার হবে। তো এই ডেমোটা আমি এখন শুরু করতেছি। এর মাঝখানে যদি থিওরিটিক্যাল বেসিসে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে করে নিতে পারেন আমার মনে হয়। আর সামিন ভাই, আপনি চাইলে 2 মিনিট নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ দন ভাই। কৌশিক ভাই আছেন? কৌশিক কায়ুম হ্যাঁ, ভাই? জি সামিম ভাই আছি, শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সামিম ভাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ হচ্ছে মহিউদ্দিন দেওয়ান ভাইকে খুব সুন্দর একটা সেশন হচ্ছে কন্ডাক্ট করার জন্য আমাদের সাথে। আর আমি থ্যাংক ইউ জানাতে যাচ্ছি আমাদের যারা হচ্ছে এই রাতের বেলা হচ্ছে যারা আমাদের সাথে জয়েন করেছেন এই সেশনটাতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার নাম হচ্ছে কৌশিক, আমি হচ্ছে ইন্টারটেক কেয়ার্স থেকে আপনার সাথে আছি। তো আমরা মূলত হচ্ছে ডেভঅপস ব্যাচ 4 আপনাদের জন্য হচ্ছে এনেছি। তো এটা হচ্ছে মূলত আমাদের 6 মান্থ টিউশন ক্যারিয়ার পাথের কোর্স। এখানে যদি বলি কোর্সে ইনস্ট্রাক্টর প্যানেল হিসেবে আছে রেজনুল হক রাতুল ভাই এবং হচ্ছে কাজী অরফেজ করিম ভাই। ওনারা দুজনে হচ্ছে বর্তমানে লেভেল 2 গ্রেড হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন অপটিমাইজলিতে। তো আমাদের এই 6 মান্থ ডিউরেশনের যে ক্যারিয়ার পাথটি আছে, তো এখানে আপনাদের মূলত হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার গ্রো করার জন্য যে সকল ধরনের হচ্ছে বিষয় জানতে হবে শিখতে হবে প্রতিটা পার্টি আমরা হচ্ছে কভার করছি। তো যদি বলি প্রথমত ভাবে কাদের জন্য ডেভঅপস কোর্স, তারা এটা যদি বলতে যারা কিনা হচ্ছে সিসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বা অথবা যারা অলরেডি হচ্ছে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, এর পাশাপাশি যারা কিনা হচ্ছে অলরেডি আইটি সেক্টর অথবা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করছে, তাদের জন্য হচ্ছে মূলত ডেভঅপস ইঞ্জিনিয়ারিং কোর্সটি। তো আমাদের এই 6 মান্থ ডিউরেশন কোর্সে আপনাদের মূলত হচ্ছে গিটের বেসিক কমান্ডস থেকে স্টার্ট করা হবে ক্লাসটা। দেন হচ্ছে যদি বলি লিনাক্স এর যে অপারেটিং সিস্টেমটা আছে এটা শেখানো হবে। দেন নেটওয়ার্কিং এন্ড নেটওয়ার্কিং বলেন, দেন হচ্ছে ডকারের মাধ্যমে ডেপ্লয়মেন্ট বলেন, কুবারনেটস এর থ্রুতে হচ্ছে কন্টেইনার ম্যানেজমেন্ট, তাছাড়া এডব্লিউএস তো আছে এবং এর পাশাপাশি সিআই/সিডি পাইপলাইন। তো এক কথা যদি বলি আমি, একজন জুনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে যে সকল বিষয়ে জানতে হবে বা স্কিল ডেভেলপ করতে হবে প্রতিটা পার্টি আমরা এখানে হচ্ছে কভার করছি আপনাদের জন্য। তো এখানে মূলত হচ্ছে আমরা আপনাদের সাথে হচ্ছে 50+ লাইভ ক্লাস শেয়ার করছি, যেটা কিনা হচ্ছে উইকলি 2 দিন হবে, প্রতি হচ্ছে আপনার গিয়ে সোমবার এবং বুধবার। তার পাশাপাশি আরো একটা দিন ক্লাস হবে, সেটা হচ্ছে প্রতি রবিবার, এটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস। আর লাইভ ক্লাসের সাথে থাকছে 200টির উপরে হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও। তাছাড়া শুধু লাইভ ক্লাস আর প্রি রেকর্ড ভিডিও তো দিলে হয় না, তো আপনার জন্য আমরা রাখছি হচ্ছে সপ্তাহে 6 দিনই, প্রতিদিন হচ্ছে 2 বেলা করে সাপোর্ট সেশন। তো
মূলত হচ্ছে সাপোর্ট সেশনে যিনি হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে তার সাথে হচ্ছে আপনারা চাইলে 1-to-1 সেশনের থ্রুতে হচ্ছে আপনার যেকোনো কোর্সের হচ্ছে সাপোর্ট আপনি হেল্প নিতে পারছিলেন। এছাড়া আপনি এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে প্রজেক্ট করতে পারবেন যেটা কিনা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো আমাদের হচ্ছে যদি বলি অলরেডি ব্যাচটি শুরু হয়েছে এপ্রিল 30 তারিখে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসটি হয়েছে। তো আমাদের হচ্ছে এখনো এনরোলমেন্ট চলছে। তো আমরা হচ্ছে এই মাসের হচ্ছে 8 তারিখ পর্যন্ত হচ্ছে এনরোলমেন্টটা কন্টিনিউ করব। তো কোর্সটির রেগুলার প্রাইস যদি বলি সেটা হচ্ছে ৳৮,০০০। কিন্তু আপনারা যারা হচ্ছে আজকের ওয়েবিনারটি জয়েন করেছেন তাদের জন্য হচ্ছে থাকছে স্পেশাল হচ্ছে প্রোমো কোড এবং স্পেশাল ছাড়। তো আমি একটু রিকোয়েস্ট করবো সামিন ভাইকে হচ্ছে এখানে হচ্ছে ফর্মটা শেয়ার করে দিতে। তো যারা কিনা হচ্ছে আজকে ওয়েবিনারটি জয়েন করেছেন এবং চাচ্ছেন নিজের ক্যারিয়ারটা হচ্ছে একজন ডেভেলপস ইঞ্জিনিয়ার হিসেবে গ্রো করতে, তারা কাইন্ডলি হচ্ছে ফর্মটা ফিল আপ করে দিবেন এবং আমাদের টিম থেকে হচ্ছে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। তার পাশাপাশি আমিও আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে চ্যাট বক্সে। তো কারো যদি কোনো ব্যাপারে কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু জানা থাকে কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বাই ওভার দি ফোন অথবা হোয়াটসঅ্যাপ। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো আমি আর সময় বাড়াবো না। তো আমি হচ্ছে ফ্লোরটা হচ্ছে দেওয়ান ভাইকে দিয়ে দিতে যাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাই। তো অলরেডি আপনারা জানতে পারছেন কোর্স সম্পর্কে। সো সামিন ভাই অলরেডি মেসেজে চ্যাটের বক্সের মধ্যে অলরেডি ইনফরমেশন দিয়ে দিছে, আপনাদের যদি দরকার হয় এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। সো আমি আর বেশি দূর আগামী আমি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা লাস্টেই রাখি, আমি ডেমো যে সেশনটা আছে এটা দেখানো শুরু করি আসলে। তো ডেমোর জন্য আসলে আমরা যখন AWS নিয়ে কাজ শুরু করি তখন আমাদের কি লাগে, সবার আগে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আবার। আমার কি লাগবে, আমার লাগবে আসলে আহ, একটা second। আমার এডাব্লিউএস এ একটা অ্যাকাউন্ট লাগবে। এডাব্লিউএস এর অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই আমাদের একটা কার্ড লাগে, কিন্তু ইনিশিয়াল স্টেটে ওই কার্ড থেকে খুব বেশি পেমেন্ট কাটে না, আপনার $1 মতো একটা পেমেন্ট কাটবে। জাস্ট কার্ডটা ভ্যালিডেট আছে নাকি সেই জিনিসটা চেক করার জন্য ওরা $1 কাটবে। এরপর আপনি 1 বছরের জন্য কিছু কিছু সার্ভিস ফ্রি টায়ার হিসেবে ফ্রি টায়ারে ইউজ করতে পারবেন, এলিজিবল থাকবেন যে ইউজ করার জন্য। এন্ড AWS এর সেমিনার গুলো অ্যাটেন্ড করলে অনেক সময় আপনার কুপন দেয় বা ক্রেডিট দেয়, ওগুলো ইউজ করেও আপনি সার্ভিস গুলো ইউজ করতে পারবেন। তো আজকের যে আমি স্লাইডটা দেখাইলাম ওই স্লাইডের মধ্যে অলরেডি একটা সেকেন্ড আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, আজকে যে স্লাইডটা আমি দেখাইলাম স্লাইডটার মধ্যে আমাদেরকে কি থাকবে সেটা আমি বলছি অলরেডি, যে আমরা এই যে সিম্পল আর্কিটেকচারটা দেখছি, যে একজন ডেভেলপার গিটহাবে কোডটা পুশ করবে এন্ড অটোমেটিক্যালি বিল্ড হয়ে ডিপ্লয় হয়ে যাবে, এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো যে কোড পাইপলাইন গিটহাব এন্ড কোড ডিপ্লয় ইউজ করে আমরা সিম্পল একটা কিভাবে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারি। আচ্ছা, যেহেতু টাইমের আমাদের স্বল্পতা আছে সেজন্য আমি বিল্ড স্টেজটাকে স্কেপ করবো। এক্ষেত্রে আমি পিএইচপি একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব, যা ডিরেক্টলি আপনার গিটহাবে যখন কোডটা পুশ হবে অটোমেটিক্যালি সেটা একটা সার্ভারে ডিপ্লয় হয়ে যাবে কোড ডিপ্লয়ের মাধ্যমে। আর এই টোটাল প্রসেসটা কোড পাইপলাইনের মাধ্যমে হবে, এই জিনিসটাই আপনাদেরকে এখন আমি ভিডিওতে মানে ডেমোতে দেখাবো। আচ্ছা, তো সবার আগে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এডাব্লিউএস অ্যাকাউন্ট। এন্ড এডাব্লিউএস অ্যাকাউন্টের মধ্যে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভিপিসি, কারণ আমাদের নেটওয়ার্কিং মাস্ট বি লাগবে। এই নেটওয়ার্কিং করার জন্য আমরা ভিপিসি ক্রিয়েট করি, যেটার মাধ্যমে আমার EC2 মেশিন আমার প্রাইভেট আইপি পাবলিক আইপি সবকিছু পায়। তো সেজন্য আমি ধরেন ক্রিয়েট ভিপিসি অপশনে যাই। আমি একটু তাড়াতাড়ি যাব, যারা কোর্স করবেন তারা তো অলরেডি শিখতে পারবেন প্রত্যেকটা জিনিস, তাও আমি যতটুকু পারি এখানে দেখানোর চেষ্টা করবো, যাতে করে এই ওয়েবিনারটা থেকে আপনারা অল্প কিছু হলেও একটু শিখতে পারেন। তো ওয়েবিনার নামেই আমি একটা ভিপিসি ক্রিয়েট করতেছি, এটা সিআইডিআর ব্লক 10 পয়েন্ট সামথিং যেটা আছে সেটাই রাখলাম। অ্যাভেলেবিলিটি জোন মানে আমার কয়টা অ্যাভেলেবিলিটি জোন আছে, প্রত্যেকটা রিজিয়নে মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন থাকে। আমি চাইলে অ্যাপ্লিকেশনের রিলায়েবিলিটি আর বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশনটা যাতে কোনো কারণে ফল্ট টলারেন্স হলেও
অ্যাভেলেবিলিটি জোন যদি ডাউনও থাকে, অন্য অ্যাভেলেবিলিটি জোনের মাধ্যমে যেটা শেয়ার করতে পারে, তো সেক্ষেত্রে আমরা মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন ইউজ করি। তো এখানে যেহেতু নর্মাল প্রজেক্ট, সেক্ষেত্রে আমি জাস্ট নর্মাল একটাই অ্যাভেলেবিলিটি জোনে আমি সেই জিনিসটা ক্রিয়েট করতেছি। ইপিসি ক্রিয়েট করলাম। আমার অটোমেটিক্যালি জিপিসি তে যা যা লাগবে অটোমেটিক্যালি সেই জিনিসগুলা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমার কি লাগবে, আমার লাগবে একটা ইসি2 ইনস্ট্যান্স। ইসি2 ইনস্ট্যান্সটাও আমি ক্রিয়েট করে ফেলি। ইসি2 ইনস্ট্যান্স কি? ইসি2 ইনস্ট্যান্স হচ্ছে আমাদের কাছে একটা সার্ভার, যে সার্ভার গুলো ধরেন আমরা সার্ভার করে ভার্চুয়ালাইজ মেশিনের মাধ্যমে সার্ভার বানাই, ওই জিনিসটাই এখান থেকে আমি ইনস্ট্যান্স আকারে ক্রিয়েট করতে পারবো। একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। অ্যামাজন লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করি। ফ্রি টায়ার এলিজিবল, এটা যেটা আমি বললাম যে আপনি 1 বছর জন্য ফ্রি টায়ার এলিজিবল পাবেন। তো এখানে আমি ইউজ করতেছি ফ্রি টায়ার এলিজিবল অ্যাকাউন্ট। বিভিন্ন রকমের ইয়া আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটা কোন কোন অপারেটিং সিস্টেম ফ্রি টায়ার এলিজিবল। তারপর হচ্ছে ইনস্ট্যান্স টাইপ, লাইক আমি এখন 1 সিপিইউ এন্ড 1 জিবি মেমোরির জন্য ইউজ করতেছি। আমি চাইলে আরো বেশি লাগলে, যখন আমার বেশি লাগবে তখন আমি বিভিন্ন টাইপের সাইজ ইউজ করতে পারবো। লাইক এখানে টি টু লার্জে আপনারা দেখতেছেন দুইটা সিপিইউ 8 জিবি মেমোরি, এক্স লার্জে দেখতেছেন আপনারা 8টা সিপিইউ 32 জিবি মেমোরি। সো আমি আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি নিতে পারবো, চুজ করতে পারবো এখান থেকে। কি পেয়ারটা কেন লাগে? কি পেয়ারটা হচ্ছে আপনার সার্ভারে লগ ইন করার জন্য আমরা কি পেয়ার ক্রিয়েট করি। তো আপাতত যেমন আছে, আমি কোন কি পেয়ার নিব না, আমি এডব্লিউএস এর কনসোল থেকেই ওই মেশিনে কানেক্ট করবো। এডিট করলাম, আমার নেটওয়ার্কিংটা আমি দিয়ে দিলাম, আমি যে ভিপিসি ক্রিয়েট করছি ওই ভিপিসি আন্ডারে। ওকে বলে দিলাম এসি2 মেশিন তুমি অটোমেটিক্যালি একটা পাবলিক আইপি নিয়ে নাও ভিপিসি থেকে। ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ, আমি একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করি যেহেতু আমার পিএইচপি। তো আমার দুইটা সিকিউরিটি গ্রুপ লাগবে, একটা হচ্ছে মেশিনে এন্টার করার জন্য আমার একটা পোর্ট লাগবে, যেটা সবাই জানেন আপনারা, এসএসএস পোর্ট 22, সেটা ইনেবল থাকবে। আরেকটা পোর্ট পিএইচপির জন্য আমরা 80 পোর্টটা ইনেবল করে নিব। ডেসক্রিপশন যা আছে তা থাক। আমি আরেকটা সিকিউরিটি গ্রুপ অ্যাড করে নিচ্ছি, সেখানে আমি বলে দিচ্ছি, দেখেন সবকিছুই ওদের করা আছে, আমি ক্লিক করে করে কাজ করতেছি। সব জায়গা থেকে যাতে অ্যাক্সেস করতে পারি, ইচ্ছা করলে আমি এভাবে মডিফাই করতে পারি। তারপর কি, আমি মেশিনটা লঞ্চ করলাম। ইনস্ট্যান্সটা রান হতে একটু সময় লাগে, আপনারা দেখতে পারতেছেন রানিং আসবে, কিন্তু স্ট্যাটাস চেক এর পরে যখন প্রপারলি রান হবে তখন আমি কানেক্ট করবো। তার আগে আমার আরো কিছু জিনিস দরকার। এই ইসি2 ইনস্ট্যান্সটা যাতে কোড ডিপ্লয় সার্ভিসকে ইউজ করতে পারে, সেজন্য আমাকে কোড ডিপ্লয় রোল সেট করতে হবে এই ইসি2 ইনস্ট্যান্সের সাথে। তো আমি রোলস গুলো ক্রিয়েট করে নিই। ক্রিয়েট রোলস, এডব্লিউএস এর সার্ভিস, কোন সার্ভিসের জন্য আমি রোল ক্রিয়েট করব? ইসি2 ইনস্ট্যান্সের জন্য আমি রোল ক্রিয়েট করব। রোলটা কি হবে? রোলটা হবে ইসি2 কোড ডিপ্লয়। যদি আমি সার্চ করি, এই যে এখানে আছে অ্যামাজন ইসি2 রোল ফর এডব্লিউএস কোড ডিপ্লয়, আমি একটা রোল ক্রিয়েট করতেছি। এই রোলটাকে আমি ইসি2 এর সাথে বাইন্ড করে দেব। রোলটার নাম দিলাম ইসি2 কোড ডিপ্লয়। রোলটা ক্রিয়েট করলাম। আমার আরেকটা রোল দরকার হবে কোড ডিপ্লয়ের জন্য, তো আমি ওই রোলটাও ক্রিয়েট করে রাখি। এডব্লিউএস সার্ভিস কোড ডিপ্লয়। অলরেডি এখানে শো করতেছে যে একটাই আছে পলিসি, ওই পলিসিটাকে অ্যাটাচ করে রাখছে।
এন্ড রোল নেম কি, ডিপ্লয় এখন আমি তাহলে কি করব, আমার ইনস্ট্যান্সের সাথে দেখি আমার জিনিসটা আপডেটেড হয়েছে নাকি। এখন ইনিশিয়ালাইজিং হয়নি, তো যেহেতু ইনিশিয়ালাইজিং হয়নি একটু ওয়েট করা লাগবে। আচ্ছা, এর পাশাপাশি আমি যে কোড পাইপলাইন, কোড ডিপ্লয় সার্ভিস গুলো ইউজ করবো ওইগুলোকে ওপেন করে রাখি। এখানে আপনি সার্চ করলেই আপনার ওই অ্যাপ্লিকেশন, ওই সার্ভিস গুলোকে আপনি পাবেন, লাইক কোড ডিপ্লয়। যে দেখেন কোড কমিট এখনো আছে, কিন্তু কোড কমিটটা এখন অ্যাক্সেস করা যায় না, কিন্তু নতুন যারা ইউজার তাদেরকে অ্যাক্সেস করতে দেয় না, আপাতত বন্ধ আছে। এছাড়া আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোড পাইপলাইন। এখানে আমি আমার কোড ডিপ্লয়টা ক্রিয়েট করব, আর কোড পাইপলাইনে আমি আমার পাইপলাইনটা ক্রিয়েট করব, কিন্তু তার আগে আমি এখানের কাজটা শেষ করে নিই। এই যে 2x2 চেক পাস, তো এখন আমি এটার সাথে আমি কি করব, আমি যে রোলটা ক্রিয়েট করছি ওই রোলটা অ্যাড করে দেবো। সিকিউরিটিতে গেলাম, মডিফাই আইএম রোল, এখান থেকে যে আমার রোল ক্রিয়েট হয়েছে EC2 কোড ডিপ্লয়, সেই রোলটা আমি আপডেট করে দেবো। আচ্ছা, এখন আমি যেহেতু আমার এই অ্যাপ্লিকেশনের মানে এই সার্ভারের মধ্যে আমাকে পিএসপি পিএইচপি অ্যাপ্লিকেশন ডিপ্লয় দিব, তো এখানে আমাকে কিছু জিনিস ইনস্টল করে নিতে হবে। আর এই মেশিনে যেহেতু কোড ডিপ্লয় কানেক্ট হবে, তো কোড ডিপ্লয়ের এজেন্টও আমাকে এখানে ইনস্টল করে নিতে হবে। আমি কনসোল থেকে কানেক্ট করে নিচ্ছি। এটা ওই কি পেয়ারের মাধ্যমে আপনি থার্ড পার্টি টুলস ইউজ করেও কানেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি আবার এটা আবার একটু জয়েন ইয়া করি। সিকিউরিটি গ্রুপটা দেখি, ওপেন আসছে, কানেক্ট করার কথা, কানেক্ট করি। সরি, এটা পাবলিক সাবমিট না প্রাইভেট সাবমিটে পড়ে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে না। আমি একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, আমি আপাতত সময় না নিয়ে এটা এভাবেই থাক, আমি আরেকটা ইনস্ট্যান্স নিই। ওয়েবিনার যেমন হচ্ছে তার পিপিআর লাগবে না, পিপিআর বাদ দিয়ে নাকি সিলেক্ট এক্সিস্টিং নেটওয়ার্কটা আমি মডিফাই করে নিই। এটা প্রাইভেট সাবনেটে ছিল, দ্যাটস আমি কানেক্ট করতে পারতেছিলাম না, এখন আমি পাবলিক সাবনেটে দিলাম। অটোমেটিক অ্যাসাইন পাবলিক আইপি, সিকিউরিটি গ্রুপ, এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপটা আমি ইউজ করব। ওয়েবিনার সিকিউরিটি গ্রুপ হয়ে গেছে, আমার ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব। আগের মেশিনটাকে আমি বন্ধ করে দেই, ইনস্ট্যান্স স্টপ, স্টপ ইনস্ট্যান্স করে দেই।
এটা আবার রানিং হতে একটু সময় লাগবে, সো এর মাঝখানে আহ, আমি অন্যান্য স্টেপের কাজ করতে পারবো না আপাতত, সো একটু ওয়েট করতে হবে। এখনো ইনস্ট্যান্স রানিং হয় নাই। এখন ইনিশিয়ালাইজিং অবস্থায় আছে, আমি দেখি আর একটা মেশিন চালু করে রাখি, যদি কোনোটা তাড়াতাড়ি রানিং হয় তাহলে সেক্ষেত্রে আচ্ছা, আমার আগেরটা রান হয়ে গেছে, তো আমি আগেরটাতে দেখে কানেক্ট করা যায়। রান করতেছে। আমি বিপিসিটার মধ্যে হয়তো বা কোনো প্রবলেম ক্রিয়েট করছি, তাড়াতাড়ি করতে গিয়ে আমি আরেকটা বিপিসি ক্রিয়েট করি। সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে নিই।
সিকিউরিটি সিকিউরিটি করা যায় নাকি? আচ্ছা, এডব্লিউএস এর সামটাইমস এরকম প্রবলেম হয় যে আপনি কানেক্ট করতে পারবেন না, এর জন্য কি পেয়ার কানেক্ট করাটা ইজি। এটাও প্রাইভেট আইপিতে দিয়ে রাখবো। আচ্ছা, যাই হোক, আমি সার্ভিস গুলোকে আপনাকে আপাতত দেখাই, তারপর আমি যদি পারি সময় কুলায় তাহলে আমি দেখাচ্ছি। তো ডিপ্লয়মেন্ট গ্রুপটার মধ্যে আমাকে কি করতে হবে? ডিপ্লয়মেন্টের মধ্যে আমাকে যে জিনিসটা করতে হবে, আমি প্রসেস গুলো আপনাকে বলি। আমাকে ফার্স্টে ভিপিসি ক্রিয়েট করলাম, ভিপিসির মধ্যে আমাকে সিকিউরিটি গ্রুপ অ্যাটাচ করতে হবে, যেখানে এসএসএস কানেকশন 22 এন্ড এসটিটিপি পোর্টটা 80 পোর্টটা অ্যাটাচ থাকতে হবে ইনবাউন্ড পোর্টে। এন্ড এই সিকিউরিটি গ্রুপটা আপনাকে অবশ্যই ইসি2 মেশিনের মধ্যে অ্যাটাচ করতে হবে, যাতে করে আপনি মেশিনে কানেক্ট করতে পারেন। এন্ড ওইটার মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে এসটিটিপি এন্ড পিএইচপি, এসটিটিপিটি এন্ড পিএইচপি ইনস্টল করতে হবে। আমরা অলরেডি জানি যে পিএইচপি অ্যাপ্লিকেশন সার্ভ করার জন্য আমরা এসটিটিপিটি ইউজ করি। এসটিটিপিটি থ্রুতে আমরা পিএইচপি অ্যাপ্লিকেশনটাকে সার্ভ করতে পারবো। তো তারপর আমি যে জিনিসটা করব সেটার মধ্যে হচ্ছে আমার কোড ডিপ্লয়ের এজেন্টটা ইনস্টল করতে হবে। এটা আপনি কোড ডিপ্লয়ের এডব্লিউএস এর ডকুমেন্টেশনে পাবেন কিভাবে কোড ডিপ্লয় এজেন্ট ইনস্টল করা যায়। তাও আমি শর্টে লিখে রাখছি আসলে কিভাবে কি করতে হবে। আপডেট করলাম, রুবি ইনস্টল করতে হয়, এন্ড আমাকে কোড ডিপ্লয়ের এজেন্টের লেটেস্ট ইনস্টলারটা নামে ওইটা ইনস্টল করতে হয়, তখন অটোমেটিক্যালি কোড ডিপ্লয়ের এজেন্ট ওইখানে ইনস্টল থাকে। এরপর এসে আমাদের কি করতে হবে, আমি অলরেডি আমার গিটহাবের মধ্যে কোড অ্যাড করছি। কি কি কোড অ্যাড করছি, ধরেন আমি একটা index.php ফাইল অ্যাড করছি, যেটা হচ্ছে আমার পিএইচপি কোডটা আছে, যে একটা HTML ডকুমেন্ট এন্ড জাস্ট HTML কোডটাই রাখছি আমি, দিস ইজ এ ওয়েবিনার। তারপর আমাকে কি করতে হবে কিন্তু, তারপর আমাকে appspec.yml, এই জিনিসটা হচ্ছে কোড পাইপলাইনের ব্লুপ্রিন্ট আমরা বলতে পারি, যে কি কি করবে। তো কোথায় যাবে, সোর্স কোথায়, ওই সোর্স থেকে আমার, যেমন আমি যেটা বলছি এসটিটিপিটি যখন আমরা ইনস্টল করব তখন ওর ডেস্টিনেশন, ওর মেইন পাথটা থাকে var www.html এর ভিতর। তো var www.html এর ভিতর যাবে, ওই ডেস্টিনেশনে আমার যে কোডগুলো আছে কোডগুলোকে কপি করবে, এই যে এখানে যে index.php style.css আছে সেই জিনিসটাকে ওইখানে কপি করবে। আর হুকস ইউজ করবে। হুকস বিভিন্ন টাইপের হয়, যে আমার বিফোর ইনস্টলেশন, যে আমার কোনো ইনস্টলেশন করার আগে কি কি স্টেপ আছে, ওই স্টেপগুলো আমরা বিফোর ইনস্টলেশন হুকে লিখবো। আফটার ইনস্টলেশনে আমরা মানে ইনস্টলেশনের পরে কি করব, সে মানে এই নামানোর পরে কি করব সেটা লিখবো। তো এই জিনিসগুলাই এখানে হচ্ছে রান করা লাগে। রান করব কিভাবে, কোড ডিপ্লয়তে গিয়ে আমি ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেব। ক্রিয়েট অ্যাপ্লিকেশনে গেলে আমি ধরেন একটা অ্যাপ্লিকেশনের নাম দিব, লাইক আমার ওয়েবিনারের যে অ্যাপ্লিকেশন, ওয়েবিনার একটা নাম দিলাম। এখান থেকে আমার কম্পিউট প্ল্যাটফর্ম কি আমার কোথায় জিনিসটা ডিপ্লয় করবে, এটা ডিপ্লয় করবে ইসি2 অন প্রিমাইসের মধ্যে। তারপর আমি অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম। অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করার পরে ডিপ্লয়মেন্ট গ্রুপ আমাকে ক্রিয়েট করতে হবে। ডিপ্লয়মেন্ট গ্রুপের মধ্যে আমি একটা নাম দিলাম, ধরেন টেস্ট একটা নাম দিলাম। সার্ভিস রোল আমি যেটা ক্রিয়েট করছিলাম কোড ডিপ্লয়ের জন্য সেটা অ্যাটাচ করলাম। অ্যাটাচ করার পরে আমি কোথায় ইনস্ট্যান্সটা, কোথায় কনফিগারেশন ডিপ্লয় দিব, আমি ইসি2 তে দিব। ইসি2 কিভাবে বুঝবে, কোড ডিপ্লয় কিভাবে বুঝবে যে আমি কোন ইসি2 তে ডিপ্লয় দিব, এখানে হচ্ছে ওই ইসি2 নামটা দিতে হবে। ওই ইসিটুর নামটা যখন আমি দিলাম, দেওয়ার পরে আমার কোড ডিপ্লয়ের মোটামুটি কাজ শেষ। এখানে দেখেন কোড ডিপ্লয় এজেন্ট যদি ইনস্টল না থাকে, কোড ডিপ্লয় নিজে ট্রাই করবে ইনস্টল করার জন্য। আমি সেটা দিয়ে রাখলাম নেভার, দরকার নেই, কারণ আমি ওইখানে যদি ইনস্ট্যান্সে যদি লগ ইন করতে পারতাম তাহলে আমি নিজে নিজে এই কোডের মাধ্যমে, এই কনফিগারেশনের মাধ্যমে আমি নিজে নিজে ডিপ্লয় করে দিতাম। তো এখন ও চাচ্ছে কি, আমি চাইলে নিজে নিজে না করে কোড ডিপ্লয়ের থ্রুতে এখানে আমি কোড ডিপ্লয় এজেন্টটা ইনস্টল করতে পারবো। আমার লোড ব্যালেন্সার লাগবে না। সো আপাতত লোড ব্যালেন্সার বা ডিপ্লয়মেন্ট গ্রুপ ক্রিয়েট করা শেষ।
ডিপ্লয়মেন্ট গ্রুপ যখন আমার ক্রিয়েট করা শেষ, তারপর আমি করব কি পাইপলাইন ক্রিয়েট করব, যে আমার স্টেজ গুলো কি কি হবে। আমি পাইপলাইনে আসি, সরি, ক্রিয়েট পাইপলাইনে আসি। সেখানে আমি কি করতে চাচ্ছি, ডিপ্লয় করতে চাচ্ছি অন্যান্য কোনো সার্ভিসে, নাকি নিজের মতো ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, যে সবগুলো কোড নিয়ে একসাথে ইন্টিগ্রেট করব, নাকি অটোমেশন কিছু করতে চাচ্ছি। তো এই সবকিছু বাদ আমি নিজের মতো করে একটা কাস্টম পাইপলাইন বানাবো। কাস্টম পাইপলাইনটা বানাইতে হলে আমাকে পাইপলাইনের একটা নাম দিতে হবে, টেস্টিং। সাপোজ ধরুন আমি নাম দিলাম কিউট। পাইপলাইন নিজে নিজে একটা সার্ভিস রোল ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর চলে গেলাম নেক্সট স্টেপে। আর আমি কি বললাম, আমার সোর্স প্রোভাইডারটা কি হবে, আমার সোর্স প্রোভাইডারটা হবে গিটহাব। সরি, গিটহাবের কানেক্ট, গিটহাব দিলে আমি এখান থেকে আমার গিটহাবের নাম দিব একটা। সে গিটহাবে দিলে কানেকশনে যদি আমি দেই, তাহলে কিছুটা লোডিং নেওয়ার পরে আপনার এই ইনস্টল নিউ অ্যাপে গেলে আপনার আমার গিটহাবের সাথে আমি কানেক্ট করে দিলাম। আমার গিটহাবের অল রিপোজিটরি নিতে পারি, আমি সিলেক্টেড রিপোজিটরি নিতে পারি। সিলেক্টেড রিপোজিটরি যেটা আমার এই নাম ওয়েবিনার, এখানে আপনারা দেখতেছেন, ওইটাকে অ্যাড করব। তো আমি এখানে ওয়েবিনার নিচ্ছি। ওয়েবিনার নেওয়ার পরে ইনস্টল এন্ড অথরাইজ করলে আমার পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডের মাধ্যমে অটোমেটিক্যালি আমার গিটহাবটা কানেক্ট হয়ে গেল। গিটহাব কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যখন পাইপলাইনে আসতেছি, দেখেন অটোমেটিক্যালি সে কানেকশনের একটা এরর পাইছে। আমি রিপোজিটরি নেমটা এখান থেকে নিয়ে নিলাম, কোন ব্রাঞ্চের সাথে আমি ইন্টিগ্রেট করতে চাই সেই ব্রাঞ্চ নেমটা নিয়ে নিলাম। কোড পাইপলাইনের ডিফল্ট যে অপশনটা আছে সেটা ইউজ করব। এটা জিপ আকারে কোডটা ক্লোন করে নিবে ওখান থেকে। নেক্সটে গেলাম। এটা হচ্ছে বিল্ড স্টেজ, যেহেতু আমি পিএসপি অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, আমার বিল্ডের প্রয়োজন নেই, আমি আপাতত রেখে দিলাম। টেস্ট কেসেরও আমার কোনো কিছু নাই, আমি টেস্ট কেসও স্কিপ করলাম। ডিপ্লয় প্রোভাইডারটা হচ্ছে আমি চাইলে ডিপ্লয় কোড ডিপ্লয় ইউজ না করে ডিরেক্ট কিছু ইনস্ট্যান্সের মধ্যে ডিপ্লয় করতে পারি, সিএস ডিপ্লয় করতে পারি। যেহেতু আমি কোড ডিপ্লয় ইউজ করতেছি, কোড ডিপ্লয়ের নামটা দিলাম। কোড ডিপ্লয়ের অ্যাপ্লিকেশনের একটা নেম দিছিলাম যখন ক্রিয়েট করছি, যে এই যে কোড ডিপ্লয় অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা কি ওয়েবিনার। সো ওই ওই নামটা আমার সিলেক্ট করতে হবে। ডিপ্লয়মেন্ট গ্রুপ আছে, ওই ডিপ্লয়মেন্ট গ্রুপটা আমার ওই ডিপ্লয়মেন্ট গ্রুপটা আমার সিলেক্ট করতে হবে। তারপর কি নেক্সট স্টেপে গেলাম আমি। নেক্সট স্টেপে যাওয়ার পরে ক্রিয়েট পাইপলাইন। অটোমেটিক্যালি দেখেন আমার স্টেপ হয়ে গেছে। আমি সোর্স কোড করতেছি, সোর্স কোডটাকে কপি করবে, যেহেতু এখন আমার ওইখানে ইসি2 টা কানেক্ট করতে পারতেছে না, হয়তো বা এই জিনিসগুলো হবে না। কিন্তু আমি একটা নর্মাল আইডিয়া পেলাম না করছে, যেহেতু ও কোড কানেক্টর কাজ করতেছে না, কিন্তু এটা করছে, কিন্তু এটা কাজ করবে না, ডিপ্লয়মেন্টটা কনফিগার করতে পারবে না, যেহেতু ওটাতে এসটিটিপিডি ইনস্টল না। তো এসটিটিপিডি যদি সরি ইনস্টল করতে পারতাম, তাহলে ফুল অ্যাপ্লিকেশনটা আমি দেখাইতে পারতাম। আপাতত কোড কানেক্টর ইসি2 কানেক্টরটা কাজ করতেছে না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বেসিক্যালি এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, যে কোড পাইপলাইন বা কোড ডিপ্লয় ইউজ করে কিভাবে একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা যায় অটোমেটিক্যালি, সেই জিনিসটা আসলে জানলাম। আসলে সময় তো খুব কম, 1 ঘন্টার মধ্যে আসলে সবকিছু দেখানো যায় না, আমি ট্রাই করছি যতটুকু পারি। এন্ড এখন যদি আপনাদের এর মধ্যে কোনো কোশ্চেন থাকে, অথবা এই জব রিলেটেড বা ডেভঅপস ফিল্ড রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তাহলে কোশ্চেন করতে পারেন আমাকে, আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। আচ্ছা, একজন সাজেস্ট করছিলেন ডিফল্ট পিপিসি তে রান করতে। আসলে ডিফল্ট পিপিসি তে আমি কোনো কিছু অ্যাটাচ করতে চাচ্ছিলাম না, যেভাবে নর্মালি আমরা কাজ করি ওইভাবেই কাজ করতে চাচ্ছিলাম। সো হয়নি। আচ্ছা, মাইক পারমিশন, সামিন ভাই কুড ইউ প্লিজ হেল্প।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কোশ্চেন করতে পারি? আসসালাম। জি জি sure. আচ্ছা ভাইয়া, তো আমি হলাম সিএস ব্যাকগ্রাউন্ডে, তো কারেন্টলি আমার সেকেন্ড ইয়ারে আছে আর কি। সো খুবই ইন ডেপথে ডেভেলপমেন্ট রিলেটেড আমার আইডিয়াটা এখনো হয় না, আমি আর কি এটা এক্সপ্লোর করতেছি। বাট ডেভঅপ জিনিসটা আসলে কাইন্ড অফ আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে আর কি। ঠিক আছে, সো অনেক জায়গা থেকে আর কি শুনছি, গ্লাসডোর, লিঙ্কডইন, সব জায়গা থেকেই। তো আপনি শুরুতে আর কি ওয়েবিনার শুরুতে বলছিলেন যে এটা শুধুমাত্র মোস্ট প্রবাবলি যারা ডেভেলপার ফিল্ডে আছে অলরেডি তাদের জন্য এটা একটা ভালো চান্সেস। তো আমি কি চাইলে মানে স্ক্র্যাচ থেকে শুরু করলে কি মানে এই ডেভঅপ ইঞ্জিনিয়ার হিসেবে মানে নিজেকে গড়ে তুলতে পারবো কিনা এই স্টেজে? সো হ্যাঁ, অবশ্যই ভাইয়া। আসলে এটা যে শুধু ডেভেলপার স্টেজে, আমি কিন্তু ডেভেলপার ছিলাম না। আমি ডেভেলপমেন্ট পারতাম। হ্যাঁ, আপনাকে অবশ্যই কোড জানা লাগবে। ডেভঅপসে অনেকের একটা মিথ কাজ করে যে ডেভঅপসে কোড করা লাগে না, জাস্ট কাজ করলেই হয়, নর্মালি কাজ করলেই হয়। জিনিসটা আসলে এরকম না। আপনাকে এখানে মাল্টিপল কোড নিয়ে কাজ করা লাগতে পারে। তো কেউ কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার পিএইচপি অ্যাপ্লিকেশন, কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসলে পাইথন অ্যাপ্লিকেশন। সো আপনাকে সব রকমের কোড জানতে হবে। অন্তত পক্ষে বেসিকটা জানতে হবে, লগ অ্যানালাইসিস জিনিসগুলো জানতে হবে। এগুলা যদি আপনি বের করতে পারেন তাহলে খুব ইজি জিনিসটা। আপনি প্রসেস ফলো করবেন। আর ডেভঅপস তো মাল্টিপল টুলস, সব টুলস অনেক 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 টুলস ভাই। আমি নিজেও অনেক টুলস পারি না এখন পর্যন্ত, সত্যিকার অর্থে। দিন দিন নতুন নতুন টুলস খালি আসতেছে, এড হচ্ছে। রেগুলার রানিং এর উপর থাকতে হয় এই ফিল্ডটার মধ্যে। And যদি ডেডিকেশন থাকে অবশ্যই পারবেন, ম্যাটার করে না। প্রত্যেকটা স্টেজ যেটা আমি দেখাইছি, যে হয়তোবা স্টেজ গুলো তো সিমিলার, হয়তোবা নতুন টুলস আসতেছে, টুলস এর হয়তোবা প্যারামিটার চেঞ্জ, বাকি সবকিছুই হয়তো সেম থাকে। কিন্তু হ্যাঁ, কোডিং নলেজ যে লাগে না, ইয়া লাগে না, এটা একটা মিথ আছে। আসলে কোডিং মোটামুটি একটা লেভেল জানতে হয়, কারণ হয়তোবা অনেক সময় ডিপ্লয়মেন্টে দেখা যায় কি ডিপ্লয় হচ্ছে, ইরর দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করে আসলে ইররটা ফাইন্ড আউট করতে হয় যে কি, কেন ইররটা হচ্ছে। ওইটা বের করে আপনাকে ডেভেলপারকে জানাতে হয় যে এই কারণে ইরর হচ্ছে, তখন আর কি জিনিসটা তাদের জন্য ফাইন্ড আউট করা ইজিয়ার হয়ে যায়। সো ক্যারিয়ার শুরু করার জন্য এটা একটা বেস্ট অপশন ডেভঅপস আমার মতে। যে আমি আছি, আমি অবশ্যই বলবো এটা একটা ভালো চয়েস ডেভঅপস ক্যারিয়ার করা। কিন্তু অত ইজি না যতটা ইজি আসলে এখনকার সবাই মনে করে, আমার কাছে মনে হয়। আমার কাছে অনেক টাফ মনে হয়েছে জায়গাটা। আর কারো কোনো কোশ্চেন? ওয়েব ডেভেলপমেন্ট লাইক লার্ন ইনিশিয়ালি টু সুইচ ইনটু ডেভঅপস? না, আপনাকে ডেভেলপমেন্ট শিখে ডেভঅপসে আসতে হবে জিনিসটা এরকম না। আপনি বেসিক্যালি নর্মালি একটা অ্যাপ্লিকেশন, সরি অ্যাকচুয়ালি এদিকে আশেপাশে অনেক ধোঁয়া, আমার কিছু আছে হয়তো, এর জন্য এরকম হচ্ছে। এক্সট্রিমলি সরি। সো ডেভঅপস এর জন্য ডেভেলপমেন্ট শিখে আসতে হবে এরকম জিনিসটা না, কিন্তু ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ডে যারা, তারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে আর কি সবকিছু। তো হালকা পাতলা ডেভেলপমেন্ট নলেজ নিয়ে আসা বেটার। না ভাইয়া, দুই জিনিস। ডেভঅপস হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড অপারেশনের সমষ্টি, ক্লাউড কম্পিউটিং টোটালি আলাদা। ক্লাউড কম্পিউটিং জিনিসটা টোটালি ডিফারেন্ট। ক্লাউডটা এখন ডেভঅপস এর সাথে, ক্লাউড প্রোভাইডার বা ক্লাউড সার্ভিস গুলো ডেভঅপস এর সাথে আমরা ইউজ করতেছি। ক্লাউড কম্পিউটিং টোটালি আলাদা একটা সেক্টর। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, ক্লাউড সার্ভিসের এটা মানে ক্লাউড প্রোভাইডারের নলেজ গুলো আপনার ডেভঅপস এ লাগবে। লাইক এখানে অলরেডি ইন্টারেক্টিভ কেয়ারস যে কোর্স আউটলাইন, ওখানে কিন্তু বলা হয়েছে ওরা ক্লাউড শিখাবে। তো ক্লাউড ক্লাউড এখন ডেভঅপস এর সাথে জড়িত। ক্লাউডের নলেজ মাস্ট বি প্রয়োজন হয়। এছাড়া আর কোনো কোশ্চেন? ভাই আই থিঙ্ক আর কারো কোনো প্রশ্ন নাই। নেটওয়ার্কিং
সেক্টর থেকে যদি কেউ ডেভঅপসে সুইচ করতে চায় সেটা কি হার্ড হবে? না, খুব বেশি হার্ড হবে না। নেটওয়ার্কিং এর নলেজটা ডেভঅপসে খুব বেশি প্রয়োজন পড়ে, সত্যিকার অর্থে নেটওয়ার্কিংটা জানার প্রয়োজন পড়ে। এন্ড আপনাকে অবশ্যই লিনাক্স সিস্টেম সম্পর্কে অনেকটা আইডিয়া রাখতে হবে। অটোমেশন করা যায়, ব্লুপ্রিন্ট ডিপ্লয়মেন্ট, স্কেলিং, লোড ব্যালেন্সার। এটার অ্যান্সার সামিন ভাই দিতে পারবেন। সামিন ভাইয়া একটু কোশ্চেনটা যদি দেখতেন। ভাইয়া আমি হচ্ছে আপনাদেরকে যে কোর্সের লিঙ্কটা দিয়েছি, আপনি ওখানে চলে গেলে আমি কোর্স আউটলাইনের লিঙ্কটা শেয়ার করে দিই। ওখানে আপনারা পুরো ডিটেলস দেখতে পারবেন কি কি টপিক কভার করা হচ্ছে। তো ওখানে একটা ডিটেল আইডিয়া পেয়ে যাবেন। এই যে উপরে একটা লিঙ্ক দেওয়া হয়েছে ভাইয়া, এই লিঙ্কটায় গেলে কোর্সের আউটলাইনটা পাবেন, যে এখানে কি কি আপনার মেসেজের উপরে আছে। সেকেন্ড ইয়ার সিএসসি স্টুডেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ভালো করে শিখে দেন, সুইচ করে। আমার সাজেশন হচ্ছে ভাইয়া, ডেভঅপসও মানে আপনারা ডেভেলপমেন্টের সাথে ডেভঅপসটা মিলেন না। ডেভেলপমেন্ট ছাড়াও অনেকে ডেভঅপসে সুইচ করতেছেন, শাইন করতেছে, কিন্তু ডেভেলপমেন্টটা যদি করতে পারেন অবশ্যই বেটার আউটপুট পাবেন। তো বেসিকটা নিয়ে নিতে পারেন, তারপর ডেভঅপসে সুইচ করতে পারেন, এটা হচ্ছে আমার সাজেশন। সাত্তার ভাই, আমি আপনার কমেন্টের রিপ্লাইতে লিঙ্কটা দিচ্ছি। আপনি কাইন্ডলি লিঙ্কটাতে ক্লিক করেন। এটা আসলে ডকুমেন্ট না, আপনাকে লিঙ্কটাতে ঢুকে দেখতে হবে। আমার মনে হয় ভাইয়া আর কারো কোনো কোশ্চেন নেই, আমরা মিটিংটা এন্ড করতে পারি। থ্যাংক ইউ সবাইকে ওকে। এত রাতে জয়েন করার জন্য আমার সাইড থেকে। সামিন ভাই কিছু বলতে চান? জি, থ্যাংক ইউ সো মাচ সত্তর ভাই, দেওয়ান ভাই, এত সুন্দর একটা ওয়েবিনার নেওয়ার জন্য। বেশ ইনফরমেটিভ ছিল। আশা করি আমরা যে অল্প কয়েকজন আছি আমাদের বেশ উপকার আসবে ডেভঅপস জার্নিটা কন্টিনিউ করার জন্য। আপনারা যদি আরো ডিটেলস শিখতে চান অবশ্যই ইন্টারেক্টিভ কেয়ারস এর যে ডেভঅপস ক্যারিয়ার পাথ ব্যাচ 4 আছে সেটাতে জয়েন করুন, এবং ডিটেলস আমি অলরেডি চ্যাট বক্সে দিয়েছি। আপনার লিংকে গিয়ে সবকিছু কোর্স আউটলাইন, তারপর ইনস্ট্রাক্টর কারা থাকছেন, কি কি টপিক কভার করা হবে সেগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়া আমি একটি গুগল ফর্ম দিয়েছি, সেটা আপনারা যদি ফিল আপ করেন তাহলে আপনারা এই ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন, সাথে কোর্সের জন্য একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো আমি আবার সবাইকে ধন্যবাদ দিতে চাই এত রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আমাদের সাথে পাবো। তো থ্যাংক ইউ সো মাচ দেওয়ান ভাই ওয়ান্স এগেইন। থ্যাংক সবাই ইউ ভালো ভাইয়া। থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।